ওকে, তো আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এখন আমরা প্রশ্ন করতে পারি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি। আচ্ছা, নর্মালি অ্যাসিস্ট্যান্ট যেটা আর কি আমরা নর্মাল অফলাইনে করি বা হচ্ছে হলো পিএস বা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পিএ সরি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ সম্পর্কে আপনারা জানেন, বা এই জব রোলে কি কি কাজ হয়ে থাকতে পারে এই সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা? আচ্ছা, আপনারা তো কথা বলবেন না, তাহলে আমি ক্লাস করাই। তো অ্যাসিস্ট্যান্ট রোলে নর্মালি আমরা আমাদের অ্যাসিস্ট্যান্টরা কি করে, ধরেন আপনি একজন অ্যাসিস্ট্যান্ট রাখলেন, আপনি একটা জায়গায় জব করেন। সে কি কাজ করবে আপনার জন্য? সে আপনার জন্য কি কি করতে পারে? আপনার অফিসে মানে টাইম শিডিউলগুলো মেনটেন করতে পারে, কখন কার সাথে মিটিং আছে এই জিনিসগুলো সে মনে করায় দিতে পারে। তারপরে আপনার হচ্ছে ধরেন আপনার যে কোনো জিনিস দরকার হলে সেটা আগায় দেয়, বা হচ্ছে আপনি কখন মিটিংয়ে যাইতেছেন বা আপনার কার সাথে মিট করবেন এই বিষয়গুলো আপনারা মনে করায় দেয়। তো এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কাজটা কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কাজ হচ্ছে হলো এই যে আপনারা হেল্প করা আপনার ডেইলি কাজগুলোতে, বা ফর অফিসিয়াল যে এই ডেইলি কাজগুলো আপনি করতেছেন এইগুলার তে আপনারা ভার্চুয়ালি হেল্প করার জন্য হচ্ছে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করি। তো এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে কী কী কাজ থাকতে পারে? লিড জেনারেশনের ডাটা এন্ট্রি, এই সেক্টরে যত ধরনের কাজ আছে সবগুলাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে করতে দিতে পারে। এছাড়া স্পেশালি কিছু কাজ থাকে, যেমন অনলাইনে আপনি হচ্ছে হলো ফেসবুক, যেমন আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হন, তাহলে আপনার কাজ কি কি হতে পারে? ধরেন তার যত সোশ্যাল মিডিয়া আছে এগুলো হ্যান্ডেল করতে হতে পারে। যেমন ধরেন ফেসবুক পেজে উনি হচ্ছে হলো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ধরেন একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের যত মেসেজ আসে এইগুলা রিপ্লাই দেওয়া। এরপরে তার টাইম টু টাইম হচ্ছে ভিডিও আপলোড দেওয়া। এরপরে কিছু পোস্ট করা, সে বলল আপনার কিছু পোস্ট করা, অথবা তার কোনো মোমেন্ট ক্যাপচার করছে সে ফোনে, সেটা আপনার পোস্ট করা, সুন্দর ক্যাপশন দিয়ে এসইও করা, বা এই যে ছোট ছোট কাজগুলা। এরপরে তার ইমেল আসছে ধরেন ইসের মধ্যে, যে ব্র্যান্ড কোল্যাপসের মানে ব্র্যান্ড কোল্যাপ করার জন্য মেসেজ আসছে, সেই মেসেজের রিপ্লাই দেওয়া বা হচ্ছে ওইগুলার সাথে ডিল করা, এই বিষয়গুলা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করে। তো এখন এইখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য তেমন স্পেশাল কোনো কাজ নেই। ইমেল ফাইন্ডিং আছে, ইমেল ফাইন্ডিং বলতে ইমেল ফাইন্ডিং এর কাজ আমরা দেখছি বা আর নেক্সটে আরও দেখব। এরপরে হচ্ছে আমাদের ধরেন যে অ্যাডমিন সাপোর্ট। এখন অ্যাডমিন সাপোর্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হলো ওই যে আমরা বললাম যে বিভিন্ন ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, এরপরে হচ্ছে হলো ইউটিউবের কমেন্ট বলেন, অথবা এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট আছে, বা হচ্ছে হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে যেখানে সে অ্যাক্টিভ থাকে, অ্যান্ড ওইগুলাতে তার যে মেসেজ কমেন্ট আসে এগুলো রিপ্লাই দেওয়া। এগুলো হচ্ছে হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করতে পারে। এরপরে ফর্মাল কাজের জন্য যদি ধরেন আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেয়, সেই ক্ষেত্রে আপনি ফর্মালি কি কি করতে পারেন? ফর্মালি করার মধ্যে আছে হচ্ছে ইমেইলে রিপ্লাই দেওয়া, কারণ ফর্মালি কেউ আপনারে হচ্ছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিবে না। তো সেই ক্ষেত্রে আপনার ফর্মাল যদি করতে হইতে চান, মানে ফর্মালি যদি হইতে করতে চান, তখন আপনার হচ্ছে হলো ইমেলের রিপ্লাই দেওয়া, কারণ অফিসিয়ালি বা ফর্মালভাবে হচ্ছে যখন কানেকশন একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করে বা কোনো কিছু করে, যেমন ধরেন আপনার অফিসে বললো যে আমি অমুক অফিসের সাথে কন্ট্যাক্ট করতেছি, তো আপনার হচ্ছে সেইখানে মেইল পাঠায় তারা অফিসের মেইলে। এরপরে যদি ধরেন যে কোনো একটা পোস্টের জন্য হচ্ছে এই নিতেছে, লোক নিতেছে, তো সিভি জমা নিতেছে, সেই ক্ষেত্রেও মেইলে জমা নেয়, কারণ ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে কিন্তু মেইল সহজে মানে
সিভি সহজে জমা নেয় না। তো সেই ক্ষেত্রে সেইখান থেকে সিভি জাস্ট মেইলগুলা চেক করা, মেইলের রিপ্লাই দেওয়া, এগুলো একটা। এরপরে এছাড়া আছে কোল্ড কল। এখন কোল্ড কল বলতে কি বুঝি? নর্মালি তো কল আমরা জানি যে আমরা কথা বলি। আমার ক্লাস আছে। আচ্ছা, নর্মালি তো আমরা জানি যে আমরা ফোনে বা কলে কথা বলি। তো কোল্ড কল বলতে আমরা কি বুঝি? কোল্ড কল সেম কথা বলার মতোই, কিন্তু আপনারা যখন হচ্ছে এই যে কোর্সে ভর্তি হয়েছেন, তখন আপনারা যখন মেসেঞ্জারে নক দিছেন, তারপরে আপনারা কি অফিস থেকে একটা ফোন দিছে না যে হ্যাঁ আমি লাইফ স্কিল থেকে বলতেছি, আমি লাইফ স্কিল থেকে অমুক বলতেছি, আপনি আমাদের একটা কোর্স ইনকোয়ারির জন্য কল দিছিলেন। তখন আপনাকে কিন্তু একটা কল দিছে অফিস থেকে। তো এই যে কল দেওয়া অফিস থেকে আপনারা বলা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, যে আপনার কোর্সের যত ইনকোয়ারি ছিল অ্যাডমিশনের আগে, এই যে ইনকোয়ারিগুলো আপনি ফোন দিয়ে কল দিয়ে তার সাথে কথা বলা করছেন, এইটাই হচ্ছে কোল্ড কল। তো এরপরে কাস্টমার সার্ভিস কি? তো কোল্ড কলের জন্য কিছু বিভিন্ন অফিস বা হচ্ছে হলো ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশনের উপরে ডিপেন্ড করে তাদের স্ক্রিপ্ট ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। তো আপনার সেই স্ক্রিপ্টের অনুসারে আপনার এই ইমোশন অ্যাড করে এরপরে তার সাথে কন্ট্যাক্ট করতে হয়। তো কোল্ড কল তো বুঝতে পারছেন সবাই। জি ভাই, বুঝতে পারছি। জি। আচ্ছা, তো এরপরে হচ্ছে হলো কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিসও ঠিক সেম, বাট ডিফারেন্সটা হচ্ছে কাস্টমার সার্ভিস আপনি একটা সার্ভিস নেওয়ার পরে, ধরেন আপনি এই কোর্সটাতে হচ্ছে হলো ভর্তি হয়েছেন, এখন কোল্ড কলের মাধ্যমে আপনার এই কোর্সে অ্যাডমিশন করানো হয়েছে। এখন অ্যাডমিশন করার পরে আপনি যদি ক্লাসে কোনো কারণে জয়েন হইতে পারতেছেন না, কোনো একদিন ক্লাস হওয়ার কথা ছিল বাট হইতেছে না, ধরেন আমি কোনো কারণে এমন অবস্থায় পড়ে গেলাম যে আমি আপনাদেরকে জানাইও দিতে পারলাম না যে ক্লাস নিতে পারতেছি না, আর আপনারা তো ওয়েট করতেছেন ক্লাস, আমি লিঙ্কও দিতেছি না। তো এমন সময় আপনারা যদি তখন জানবেন কোথা থেকে? অফিস থেকে। তো এই অবস্থায় যে আপনারা অফিস থেকে যে সার্ভিসগুলো নিতেছেন, এরপরে আপনাদের কোনো একটা অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হয়েছে, এই বিষয়গুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারতেছেন না, এটার জন্য অফিসে যখন আপনারা ফোন দিতেছেন, এটা হচ্ছে কাস্টমার সার্ভিস। অর্থাৎ সার্ভিস নেওয়ার জন্য যেই কল করা হয় বা সার্ভিস আপনার কাছে সেল করার জন্য যেই কল করা হয়, সেটা হচ্ছে কোল্ড কল। আর সার্ভিস নেওয়ার পরে ওই সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম সলভ করার জন্য যেই কল দেওয়া হয়, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস। যেমন আপনি ধরেন নতুন একটা সিম যদি বের হয়, আপনি সিম কেনার জন্য আপনারে ফোন দিবে, বিভিন্ন অন্যান্য সিমেই ফোন দিবে যে অমুক একটা সিম আছে, ওই সিমে ধরেন যে এরকম এরকম। তো এরকম ফোন দিয়ে আপনার হচ্ছে হলো কোল্ড কলের মাধ্যমে আপনার একটা সিম বিক্রি করছে। এখন বিক্রি করার পরে এখন দেখলো যে আপনারা বলছে যে 5 পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন, বাট আপনি কেনার পর দেখলেন যে 2 টাকা করে প্রত্যেক মিনিটে যাইতেছে, তখন আপনি এই জন্য এখন আপনি ফোন দিয়ে চিল্লাইবেন কার সাথে? তো এই চিল্লানোর জন্য আপনার হচ্ছে হলো আবার কাস্টমার সার্ভিস থাকে, আপনি তখন কাস্টমার সার্ভিসে ফোন দিবেন। যদি অ্যাকচুয়ালি কাস্টমার সার্ভিস থেকে থাকে, তখন হচ্ছে হলো তারা বিভিন্ন কল সেন্টার থেকে নিয়ে এরপরে হচ্ছে হলো এইরকম কাস্টমার সার্ভিস অ্যাকচুয়ালি সিঙ্গেলভাবে নেয় না। কেন নেয় না? ধরেন আপনার একসাথে অনেক কল আসে, বড় বড় অফিসগুলো, যেমন ধরেন বিকাশের ক্ষেত্রে ধরেন, অথবা নগদ, এরপরে ধরেন নর্মালি যেগুলোর কাস্টমার সার্ভিসের কথা আমরা চিন্তা করতে পারি, যে বিকাশে কোনো ট্রানজ্যাকশন মিস হইলে বা অ্যাকাউন্ট থেকে টাকা হঠাৎ করে গায়েব হয়ে গেলে আমরা বিকাশে ন্যাচারালি ফোন দিই। তো বিকাশ কি করে? একটা কল সেন্টার থেকে ওইরকম সাপোর্ট নেয়, যে আমরা 1 মাসের জন্য আপনাদের কাস্টমার সার্ভিসটা, মানে কাস্টমার কেয়ারটাই, কাস্টমার যে সার্ভিস, এটা ইউজ করব। এখানে আপনারা হচ্ছে আপনার অফিস সব একজনের, ধরেন আমি একটা থার্ড পার্টি, আমার কাছে পিসি আছে, ম্যান পাওয়ার আছে আমার, তারা হচ্ছে আমি তাদেরকে হচ্ছে বিকাশের কাছে ভাড়া দিয়ে দিব, তারা আমার অফিসেই জব করবে, বাট স্ক্রিপ্ট থাকবে বিকাশের, প্রবলেম থাকবে বিকাশের, সফটওয়্যার থাকবে বিকাশের, যে কোনো প্রবলেমে বিকাশের প্রবলেম তারা সলভ করবে। দিনরাত 24 ঘন্টা এই সেকশন হচ্ছে হলো শুধুমাত্র বিকাশের জন্য। এরকম বিকাশ আমার কাছ থেকে ডিল করে 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 3 বছরের জন্য সার্ভিস নিতে পারে। তো এইভাবে হচ্ছে হলো আমরা
কাস্টমার সার্ভিসটা নেই। বাট কোল্ড কল যেটা হচ্ছে হলো আমরা সিআরও বলে জানি, এটা আমরা অনলাইনেও করতে পারি। যেমন আমাদের লাইফ স্কিল অনলাইনে নেয় না, বাট হচ্ছে 100 মেলস নামে একটা আইডি আছে, ওরা অনলাইনে কাস্টমারকে সিআরও নেয়। তো সিআরও মানে সিআরওর কাজই হচ্ছে কোল্ড কল করা। তো সে ওইখানে আপনি হচ্ছে হলো এই কমিশন বেজের সিআরওতে জয়েন হতে পারবেন, সেখানে আপনি কাজ করতে পারেন অনলাইন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এরপরে ওইখানে আপনারা অনলাইনে বিভিন্ন এই ফেসবুকের মেসেজে রিপ্লাই দিতে হবে। তারপরে যে স্টুডেন্টকে আপনার হচ্ছে হলো বুঝাইতে হবে যে কী কারণে কোর্সটা ভালো, কী কারণে কোর্স কিনবেন, বা হচ্ছে হলো কোন কোর্সটা কিনলে আপনার ক্যারিয়ার কোন দিকে যাবে, এই বিষয়গুলো আপনারা বুঝাইতে হবে। তো স্ক্রিপ্ট অনুসারে আপনারা অফিস থেকে স্ক্রিপ্টটা দিয়ে দেওয়া হবে, সেটা দেখে দেখে আপনি হচ্ছে হলো বুঝাবেন। তো এটা হচ্ছে হলো আমাদের কোল্ড কল সার্ভিস আর হচ্ছে হলো কাস্টমার কেয়ার সার্ভিস। তো এইখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের স্পেসিফিক কোনো হচ্ছে নেই, মানে ওই রকম নির্দিষ্ট কোনো কাজ নেই। তো কিছু কিছু কাজ আছে, যেটা বললাম যে ইমেল করা, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা। তো এইটা সবচেয়ে বেস্ট করার জন্য বা হচ্ছে হলো ভালোভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সার্ভিস দেওয়ার জন্য বা প্র্যাকটিস করার জন্য আপনাদের সব সোশ্যাল মিডিয়াতে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে স্ন্যাপচ্যাট, এরপরে হচ্ছে আর কি কি আছে এরকম, ডিসকর্ড। তো এখন সবচেয়ে টপ অফ দ্য টাউন হচ্ছে হলো ডিসকর্ড, কারণ বাইরের কান্ট্রিগুলোতে অফিসিয়াল কাজে বলেন বা যে কোনো ইনফ্লুয়েন্সার বা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সবাই মোটামুটি কানেক্টিভিটির জন্য বা গ্রুপ চ্যাট করার জন্য বা হচ্ছে হলো আড্ডা দেওয়ার জন্য অনলাইনে ডিসকর্ড ইউজ করে। তো এই ডিসকর্ড ম্যানেজ করার জন্য কিন্তু হিউজ পরিমাণে ডিসকর্ডের দরকার হয়, মানে কি বললো এটারে, ডিসকর্ড যারা হ্যান্ডেল করতে পারে বা চালাইতে পারে এমন দরকার হয়, লোকের দরকার হয়। তো আপনারা হচ্ছে প্র্যাকটিসের জন্য ডিসকর্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপরে ডিসকর্ড ইউজ করতে পারেন। কিছুদিন ইউজ করলে আপনি ইউজ টু হয়ে যাবেন। দেন আপনি যে আপনার এত বেশি ইউজ করার দরকার নেই, জাস্ট আপনি যাতে জেনারেল নলেজগুলো রাখতে পারেন, বা হচ্ছে হলো আপনি যদি কখনো কাজ আসে যে ডিসকর্ডে সার্ভার মেনটেনেন্সের কাজ, তখন যাতে আপনি জিজ্ঞেস করতে না হয় যে ডিসকর্ডে সার্ভার কি, তারপরে ভয়েস চ্যানেল কি, টেক্সট চ্যানেল কি, বা এগুলা কী কাজ করে, কীভাবে কাজ করে, তারপরে এগুলার পারমিশন কীভাবে হ্যান্ডেল করতে হয়, ইউজার অ্যাক্সেস কীভাবে দিতে হয়, এরকম ডিসকর্ডের একটা পুরো আলাদা হচ্ছে হলো ইউনিভার্সে আছে, যেটার মধ্যে আপনার অনেক জিনিস আছে বা অনেক ফিচার্স আছে যেগুলা আপনি যদি ব্যবহার না করেন তাহলে আপনি বুঝবেন না বা চিনবেন না, বা এগুলার মজাটাও বুঝবেন না। তো আপনাদের ট্রাই করতে হবে ডিসকর্ড ইউজ করতে, হচ্ছে হলো আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ডিসকর্ডের ইউজটা বাড়ানো, যাতে আপনি ডিসকর্ডের মধ্যে আর কি যেটা ব্যবহার, যেমন আপনি এখন যদি ফেসবুকের কথা বলেন, ফেসবুক আপনি রেগুলার বেসিসে চালান বা ওটার যে ইন্টারফেসটা আছে এটা আপনি দৈনন্দিন 2 মিনিট পর পর, 5 মিনিট পর পর বা 1-1.5 ঘন্টা পর পরই কিন্তু ফেসবুকে ঢুকে একটু স্ক্রল করেন। তো ফেসবুকের সেটিংস কী আছে আপনি সব না জানলেও মোটামুটি আপনি একা একা খুঁজে বের করতে পারবেন, বাট আপনি ডিসকর্ড সম্পর্কে কিন্তু এইভাবে জানতে পারবেন না। তো সেই জন্য যেহেতু আপনি ব্যবহার করেন না, তো এই জন্য এরকম ডেইলি একটু চ্যাটিং, মেসেজ, সার্ভার ক্রিয়েশন, সার্ভার মেনটেনেন্স, এই কাজগুলোর জন্য আপনাদের ডিসকর্ডে একটু মাঝে মধ্যে হচ্ছে হলো একটু ধরেন যে জয়েন করা বা একটু দেখা যে ডিসকর্ডটা আসলে কিভাবে কাজ করে। কিছু বলবেন? আচ্ছা, তো এরপরে হচ্ছে হলো ইমেল হ্যান্ডেলিং। তো ইমেল হ্যান্ডেলিংয়ের মধ্যে হচ্ছে হলো ইনবক্স চেক, তারপরে ইমেল পাঠানো, এই কাজগুলাই, এই দুইটা কাজই আর কি। তো ইনবক্সেই চেক করা যে কী কী ইমেল আসছে, আর সেই অনুপাতে হচ্ছে হলো টাস্ক সাজানো। আর সেকেন্ড হচ্ছে যে ইমেল যদি আপনার কোনো আপনার যে এমপ্লয় তার যদি কোনো ইমেল পাঠানো থাকে তাহলে সেই ইমেলগুলো সেন্ড করা। তো তো নর্মালি ইমেল সেন্ড করার জন্য যেমন আমরা জিমেলটাই বেশি ব্যবহার করি, তো সবগুলা ইমেল সার্ভিস প্রোভাইডারের সেম ইন্টারফেস না হলেও মানে
কাইন্ড অফ 60 থেকে 70% সিমিলার। তো আমরা জিমেল যেহেতু সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে হলো ইমেল সার্ভিস প্রোভাইডার, তো আমরা জিমেলটাই দেখি। জিমেল তো ইনবক্স থেকে আমরা হচ্ছে নর্মালি কি কি ইমেল আসছে সেগুলো দেখতে পারি। তো এইটা ছাড়া আমাদের আরও একটা ইনবক্স আছে, স্প্যাম নামে একটা ইনবক্স আছে, যেগুলো সাসপিসিয়াস ইমেল আছে বা হচ্ছে হলো যেগুলোর মধ্যে সাসপিসিয়াস কোনো লিঙ্ক থাকে সেইগুলা এই স্প্যামের মধ্যে এসে জমা হয়। আর যদি আমি হচ্ছে হলো অল মেল একসাথে দিই তাহলে হচ্ছে এখানে সব মেলগুলো একত্রে দেখাবে। আর নর্মালি ইনবক্সের মধ্যেও 3টা পার্ট থাকে, একটা প্রাইমারির মধ্যে হচ্ছে হলো অরিজিনাল মেল থাকে, প্রমোশনের মধ্যে আপনি বিভিন্ন ওয়েবসাইটে আপনার যে এই মেলটা ইউজ করে লগ ইন করছেন সেই ওয়েবসাইটগুলোতে হচ্ছে যেই প্রমোশনাল মেসেজগুলো আসে, যেমন বিভিন্ন সাবস্ক্রিপশন নেওয়া বা হচ্ছে হলো বিভিন্ন ডিসকাউন্ট বা বিভিন্ন অকেশন অনুসারে যে সার্ভিসগুলো আসে, যেমন এখানে আমার আছে 40% ডিসকাউন্ট, তারপরে 30% ডিসকাউন্ট, বিভিন্ন কোর্সেরা প্লাসে। তো এইগুলা হচ্ছে এখানে আছে। আর সোশ্যালের মধ্যে আপনি এটা দিয়ে যেসব সোশ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, যেমন আমার এটা দিয়ে ফেসবুক ক্রিয়েট করা আছে, এরপরে আরও কি জানি ক্রিয়েট করা আছে, আচ্ছা আমার এটাতে শুধুমাত্র ফেসবুক ক্রিয়েট করা আছে। তো ফেসবুকের মেসেজগুলো সব এইখানে জমা হইতেছে, আপনারা কে কখন হচ্ছে হলো এন্ট্রি রিকোয়েস্ট দিচ্ছেন এগুলো সব আমার এইখানে আসতেছে, মেইল আসতেছে। তো মেইল পাঠানোর জন্য আমি হচ্ছে কম্পোজ, তো এরকম আমার একটা ওপেন হবে। তো এইখানে আমি হচ্ছে হলো টুতে যার কাছে মেইল পাঠাইতে চাইতেছি, ধরেন আমি একটা মেইল পাঠাতে চাইতেছি তাজিন @gmail.com, এটা আমারই একটা মেইল, আরেকটা মেইল। তো আমি এই মেইলটা ইউজ করতে চাই। তো আপনি এইখানে একত্রে মনে হয় 5টা সর্বোচ্চ মেইল ইউজ করতে পারবেন। তারপরে আর এখানে বিসিসির কাজ তো মোটামুটি সবার কম বেশি জানার কথা, তারপর আমি একটু বলে দিই। সিসি হচ্ছে হলো কার্বন কপি, অর্থাৎ আপনি এই সেম মেইলটা আর কার কাছে পাঠাইতে চাইতেছেন সেটা আপনি সিসিতে অ্যাড করে দিতে পারেন। আর বিসিসি হচ্ছে হলো ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ আপনি যখন সিসিতে পাঠাবেন তখন যতজনের কাছে মেইল যাবে সবাই জানবে যে সে ছাড়াও আরও 4-5 জনের কাছে বা আপনি যে কয়জনের কাছে মেইল পাঠাইছেন সেইগুলা এখানে আছে, যে আমি ছাড়াও আরও এতজন মেইলটা রিসিভ করছে। বাট বিসিসি বা ব্লাইন্ড কার্বন কপি যেটা, এইটা আপনি যতজনের কাছেই পাঠান কেউ জানবেন না যে কার কাছে মেইলটা গেছে। তো ব্লাইন্ড কার্বন কপিও আপনি চাইলে পাঠাইতে পারেন অথবা কার্বন কপি। এরপর সাবজেক্টে আপনার মেইলের সাবজেক্ট কী সেটা, অ্যান্ড এরপরে হচ্ছে হলো বিভিন্ন ইনফরমেশন। আর আপনি এখানে হচ্ছে হলো বিভিন্ন ডকুমেন্ট বা বিভিন্ন ফাইল ফোল্ডার অ্যাড করতে পারেন, যেমন ফরম্যাটিং অপশন। আমি মেলের মধ্যে হচ্ছে হলো বোল্ড করা, এডিট করা, যেমন যে কোনো টেক্সট যদি আমি লিখি, ধরেন এখান থেকে আমি একটু টেক্সট কপি করে নিই, লরিম ইপসাম, তো ধরেন আমি এটা হচ্ছে হলো এই টেক্সট হিসাবে অ্যাড করতে চাই। তো এখন এইখানে আমি হচ্ছে হলো টেক্সট সাইজ বাড়াইতে পারবো, যেমন আমি এটা যদি সিলেক্ট করি অ্যান্ড এখান থেকে যদি টেক্সট সাইজ দেখি, এই যে লরেম ইপসাম, এটার সাইজ বড় হয়ে গেছে। এরপরে আমি যদি এখান থেকে একটা সিলেক্ট করি যে এই লাইনটা, অ্যান্ড আমি যদি এখানে ইটালিক ক্লিক করি তাহলে এটা একটু ইটালিক হয়ে যাবে। এরপরে আন্ডারলাইন,
তারপরে টেক্সট কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে, যে আমি এটা ধরেন করে এরপরে এখান থেকে টেক্সট কালার রেড করে দিলাম। টেক্সট কালার বলতে হচ্ছিল টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর এই পাশে হচ্ছিল টেক্সট কালার। তো টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার আমি আচ্ছা এটা একটু আবার সিলেক্ট করি। তো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, টেক্সট কালার রেড। তো এখন আমার টেক্সট কালার রেড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে টেমপ্লেট এডিট করা যায় সিএসএস, মানে আমাদের মেইলের। যেমন আপনি এই জায়গার থেকে আগে থেকে টেমপ্লেট সাজায় রাখবেন, দেন আপনার জাস্ট নতুন যখন আসবে তখন আপনি মেইল অ্যাড করবেন। তো এইখান থেকে আমি হচ্ছে ওর ফন্ট চেঞ্জ করতে পারি। এই যে আমার এই জায়গা থেকে ফন্টটা আমি চেঞ্জ করে দিছি জর্জিয়া। তো এইভাবে ফন্টও চেঞ্জ করে আমি হচ্ছে বিভিন্ন মেইল করতে পারি। এরপরে মেইলের এটা কীভাবে সেন্টারে রাখবো না কর্নারে রাখবো, অ্যালাইনমেন্ট সেট করতে পারি। এরপরে আরও লিস্ট করতে পারি এইখানে। এটা কি আচ্ছা দাঁড়ান, আচ্ছা ইন্ডেন্টলেস, ইন্ডেন্ট মোর, এটা দেওয়া হচ্ছে স্পেসগুলা ঠিক করে যে কোন লাইন কোন জায়গায় ব্রেক হবে। এটা দিয়ে এইখান থেকে লাইন ব্রেকগুলা মেনটেন করে। এটা দেওয়ার ফলে হচ্ছে একেবারে লাইনের এন্ডে যায়, এরপরে হচ্ছে লাইন ব্রেক হয়। বাট এটা দেওয়ার পরে হচ্ছে যে জায়গা থেকে সুইটেবল মনে হয় ওইখান থেকেই লাইন ব্রেকটা শুরু করে। তো এই হচ্ছে এরপরে এইভাবে আপনি কোটেশন অ্যাড করতে পারবেন। এরপরে স্ট্রাইক থ্রু, অর্থাৎ এরকম দিয়া এরপরে যদি আমি স্ট্রাইক থ্রু দিই এদের মাঝখান থেকে হচ্ছে কেটে দিবে। তারপরে আমি যদি এটারে কোটেশন মার্ক দিই, এটা এইভাবে দিয়া এখানে কোটেশন দিই, আচ্ছা এইখান থেকে দিই। তো কোটেশন মার্ক দেওয়ার ফলে চেঞ্জ কি হয়েছে, আচ্ছা কোটেশন মার্ক কি হয়েছে। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুসারে যে কোনো মানে ইমেল ফরম্যাট করতে পারেন। এরপরে হচ্ছে এইখান থেকে অ্যাটাচ ফাইল, আপনি ফাইল অ্যাটাচ করতে পারবেন। ধরেন আমি এই ইমেজটা অ্যাড করব, তো জাস্ট ক্লিক অ্যান্ড ওপেন। তো আমার এই জায়গার থেকে এই যে ফাইলটা ওপেন, ইমেজটা ওপেন হয়ে মানে এটার সাথে অ্যাটাচ হয়ে গেছে। তারপরে এইখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারবো, বিভিন্ন ইনসার্ট লিঙ্ক টেক্সটের জন্য। ধরেন আমি লোরেম ইপসামের জন্য এটারে আমি হচ্ছে একটা করব, এই লোরেম ইপসাম ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দেব। তো আমি এখন এটা হচ্ছে সিলেক্ট করছি, এখান থেকে লিঙ্ক, এই বাটনটাতে ক্লিক করছি অ্যান্ড আমি যদি এখানে ভি অ্যাপ্লাই, তো এখন যদি আমি এই লোরেম ইপসামে ক্লিক করি মেলটা পাঠানোর পরে, তাহলে এখানে হচ্ছে হবে। তো আমি এইখান থেকে সরাসরি ফটো ইনসার্ট করতে পারি। এটা তো আগে হচ্ছিল ফাইল ইনসার্ট করছি, এখন এখান থেকে সরাসরি হচ্ছে একটা ফটো আকারে ফটো ইনসার্ট করতে পারি। এই যে ডাইরেক্ট ফটো আসছে। তো ওই ফটোটা আমরা আবার হচ্ছে এডিট করতে পারি এখানে। তো তারপরে সিগনেচার দিতে পারি, ম্যানেজ সিগনেচার, আচ্ছা সিগনেচার দেওয়ার জন্য আপনার হচ্ছে প্যাড কানেক্ট থাকা লাগবে, যে সিগনেচার প্যাড যেটা। তো এরপর ড্রাইভের লিঙ্ক আপনারা যদি চান যে কোনো ফাইল ড্রাইভে আপলোড দেওয়া সেইখান থেকে দিবেন, তাও দিতে পারবেন। তো দেওয়ার পরে জাস্ট এখান থেকে সেন্ড ক্লিক করলে ফাইলটা সেন্ড হয়ে গেছে। এখন যদি আমি একটু চেক করি যে আমার ফাইলটা কই আছে, মানে আসছে কিনা, কিভাবে আসছে মেলটা। এই তো আসছে। তো এই যে এখানে যদি আমি দেখি
যে আমার প্রথম যেটা আমি অ্যাটাচমেন্ট দিছিলাম যে ফাইলের মতো করে অ্যাড করছি, এটা সেইভাবে জিমেইলের থেকে। আর ইমেজ যেটা পাঠাইছি সেটা সরাসরি ইমেজ হিসাবে আসছে। এরপরে টেক্সট এরকম কালার হয়েছে। এই যে লিঙ্ক আমি ক্রিয়েট করছিলাম, এখন যদি এটাতে ক্লিক করি, এই যে আমার লোরেম ইপসামের ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা মেইল সেন্ড করি বা মেইলের টেমপ্লেট সাজাতে পারি। কারো কোনো কিছু জানার বা কোনো কিছু বোঝার বা কোনো কিছু প্রশ্ন করার আছে? আচ্ছা, যদি না থাকে দেন আমরা হচ্ছে হলো ক্যালেন্ডার সম্পর্কে একটু জানি। এখন নর্মালি আমরা তো জানি যে একজনের ধরেন অনেক বড় টাইম শিডিউল আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি কিন্তু যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি টাইম টু টাইম শিডিউলের জন্য এক হচ্ছে আপনার তারে বারবার ফোন করতে হবে। এখন ফোন করার সময় এখন যদি সে কোনো কারণে মিটিংয়ে থাকে, ধরেন আমি একটা মিটিংয়ে আছি 9টা থেকে 10টা পর্যন্ত, আপনাদের সাথে ক্লাসে আছি, এখন আমার ফোন আমি সাইলেন্ট করে রাখছি। তো এখন আপনি যদি আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হন, 10টা থেকে যে ধরেন 10:30 থেকে আমার আরেকটা ক্লাস আছে, তো এখন আমি তারে ফোন, এখন আমি ওইটা ভুলে গেছি, আমি হচ্ছে হলো 9টা বাজে 10টা বাজে গেছে, এরপর আমি আপনাদের সাথে ক্লাস নিতেছি। এখন এমন যদি হয় তখন আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে আছে সে কি করবে? তো এই প্রবলেমটা, কারণ সে তো আমার কল দিলে পাবে না, কারণ যেহেতু আমি আমার মোবাইল সাইলেন্ট করে রাখছি। তো এই প্রবলেমটা থেকে হচ্ছে হলো প্রবলেমটা সলভ করার জন্য আমরা হচ্ছে হলো ক্যালেন্ডার ইউজ করি। মোবাইল ফোনেও ক্যালেন্ডারের একটা অ্যাপ্লিকেশন আছে গুগল ক্যালেন্ডারের, সেটা ইনস্টল করা থাকে ক্লায়েন্টের। আর আপনার কাছে হচ্ছে হলো ক্লায়েন্ট, আপনি চাইলে ওয়েব থেকেও ম্যানেজ করতে পারেন, ওয়েব থেকে ম্যানেজ করা সহজ, বাট অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। বাট আমার কাছে অ্যাপ্লিকেশন ইউজ করাটা প্যারা মনে হয়। তো ক্যালেন্ডারের জন্য আমরা ক্যালেন্ডার ওয়েবসাইটে যাই। তো ক্যালেন্ডার ওয়েবসাইটের মধ্যে এই জায়গায় আমাদের হচ্ছে হলো আজকের, কালকের, পরশুর, যেমন আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ, আজকে 29 তারিখ, এই যে 8:30 বাজে, তো এই 8টার অর্ধেক পর্যন্ত চলে আসছে। আর 9টা বাজলে এইখানে চলে যাবে, তারপর 10টা আবার 9:30 বাজলে এই মাঝ বরাবর থাকবে। তো এইভাবে হচ্ছে হলো এই টাইম, যে টাইমের যে বার্ভটা, এটা হচ্ছে হলো নিচের দিকে নামতে থাকে। এখন এটা নিচের দিকে নামলে সুবিধাটা কি, মানে কাজটা কি এটার আসলে? ধরেন আপনার কালকে 30 তারিখ, যেহেতু 30 তারিখ মঙ্গলবার, তো আমার হচ্ছে কালকে 4টার সময় একটা ক্লাস আছে, 4টার সময় একটা আছে, আর 5টা 5:30টার সময় একটা আছে। এখন নর্মাল আমি হচ্ছে হলো ফোন সাইলেন্ট করে রাখি। তো আমি 4টার সময় আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি করলো, এখানে 4টার সময় সে একটা টাস্ক অ্যাড করলো যে আমার 4010 যে ওয়েব ডিজাইন ক্লাস 4010 ব্যাচের। দেন ডিসেম্বর 30 বললাম, এখন এখানে টাস্ক অ্যাড করার জন্য ডাবল ক্লিক করছি সেলের মধ্যে। আচ্ছা, এটা আমি একটু ডিসকার্ড। ধরেন আমি এই যে 4টার সময় অ্যাড করব, কোথায়, হ্যাঁ 4টার সময়। তো আমি এইখানে 4টার সময় এই সেলটাতে ডাবল ক্লিক করছি। তো আমার এই টাস্ক অ্যাড করার জন্য আমার এই প্যানেল ওপেন হয়েছে। এখন আমি এটা টাইটেল দিব যে আমার এটা কি নামে নোটিফিকেশন দেখাবে। তো আমি 4010 ক্লাস ব্যাচ বললাম। তো এখন টাইম 4টা থেকে আমি বললাম 5টা 30 পর্যন্ত, 5টা 30 ডিসেম্বর 30। তো এরপরে হচ্ছে হলো এই জায়গা থেকে আমি এটা বারবার নোটিফিকেশন চাই কিনা, বা হচ্ছে হলো পড়তে পুরো সপ্তাহটা জুড়ে চাই কিনা, সেটা আমি ডাজ নট রিপিট দিছি, জাস্ট আমার কালকেরটা দিলেই হবে। এরপরে আমি আপনাদের সাথে শিডিউল কোনো মিটিংয়ে ক্লাস নিব, যদি গুগল মিটে ক্লাস নিতে চাই, তাহলে হচ্ছে হলো
গুগল মিটের একটা শিডিউল মিটিং এখান থেকে আমি ক্রিয়েট করতে পারি। এরপরে লোকেশন অ্যাড করতে পারি যে কোন লোকেশনে, তারপরে নোটিফিকেশন অ্যাড করতে পারি অথবা ইমেল অ্যাড করতে পারি যে এই টাইমে একটা ইমেল যাবে, বা হচ্ছে হলো নোটিফিকেশনটাই আমি রাখি, কারণ মেল গেলে তো লাভ নাই, কারণ ফোন যেহেতু সাইলেন্ট, তো আমার নোটিফিকেশনই রাখি। আর এইখানে একটা জিনিস যে ফোন যদি সাইলেন্টও থাকে তবুও কিন্তু ক্যালেন্ডারের নোটিফিকেশন সাইলেন্ট করা যায় না, মানে ক্যালেন্ডারের নোটিফিকেশন জোরেই বাজে। তো এরপরে হচ্ছে হলো মিনিট, কতক্ষণ ধরে আমি নোটিফিকেশনটা চাইতেছি, কত মিনিট ধরে, আমি 1 ঘন্টা বাজবে না 30 মিনিট বাজবে সেইটা। তারপরে হচ্ছে হলো কার জন্য, এটা নাফিস ইকবাল তাজিনের জন্য। এরপরে বিভিন্ন কালার, ইভেন্ট কালার, মানে এটা কতটা ইম্পর্টেন্ট আমার জন্য, যে মিস হলে আমি এটা আমার প্রেফারেন্স অনুসারে, যে আমার কাছে লাল খুব বেশি, আমার কাছে কালো খুব বেশি ইম্পর্টেন্ট, তো আমি কালোটা সেট করছি। এখন যদি আমার কাছে লাল ইম্পর্টেন্ট হয় আমি লাল সেট করবো। এটা হচ্ছে হলো আপনার যে ক্লায়েন্ট, তার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট কালার মনে হয় তার উপরে ডিপেন্ড করে। এরপরে আপনি যদি এখানে কোনো ডেসক্রিপশন অ্যাড করতে চান, সেটা ইমেজ না, ঠিক হচ্ছে হলো গুগল ফাইল বা কোনো যদি লিঙ্ক অ্যাড করতে চান, যেমন কোনো পিডিএফ যদি আমাদের থাকে, সেই বিষয়গুলো হচ্ছে হলো। এরপরে আপনি যদি কাউরে ইনভাইট করতে চান, গেস্ট থাকে, সেইটাও আপনি সেট করতে পারেন। এইভাবে হচ্ছে হলো আপনি নোটিফিকেশনের জন্য কি অ্যাড করবেন সেইগুলোও এখান থেকে করা যায় আর কি। অ্যাড নোটিফিকেশন, আচ্ছা এটা অ্যাড নোটিফিকেশন মানে হচ্ছে হলো আপনি নোটিফিকেশনটা কতক্ষণ ধরে দেখতে চাইতেছেন সেইটা। তারপরে এখান থেকে বিজি, ফ্রি, ডিফল্ট, ভিজিবিলিটি, পাবলিক, প্রাইভেট, আপনি এই নোটিফিকেশনটা আপনার ফোনে পাবলিকলি দেখাবে না, হচ্ছে হলো প্রাইভেট নোটিফিকেশন। যেহেতু আমার এটা জোরে লাগবে তো আমি এটা ডিফল্ট ভিজিবিলিটিতে রাখি। তো এরপরে আমি এটা সেভ করে দিই। তো এখন এই যে এই পুরা টাইমটা জুড়ে দেখেন, এইখান থেকে 5:30 থেকে 4টা থেকে 5:30 পর্যন্ত আমার এই একটা টাস্ক আছে। তো এখন কি হবে, কালকে যখন আমার এই রেড সার্কেলটা এই প্রথম সাড়ে কটা 3:30টাতে আসবে, তখন আমার একটা ছোট নোটিফিকেশন দিবে। এরপরে আধা ঘন্টা ধরে বা 10 মিনিট ধরে, আমি যদি 10 মিনিটের নোটিফিকেশন সেট করি তাহলে আমার 10 মিনিট আগে থেকে নোটিফিকেশন দিবে। যদি আমি আধা ঘন্টার নোটিফিকেশন সেট করি তাহলে আমার আধা ঘন্টা আগে থেকে নোটিফিকেশন পাঠানো শুরু করবে, বা হচ্ছে হলো অ্যালার্ট করা শুরু করবে। তো এইভাবে হচ্ছে হলো আমার ক্যালেন্ডারটা কাজ করে। তো আপনারা যখন আপনার ক্লায়েন্টের জন্য, যেহেতু বাইরের, তারা ফর্মাল বা হচ্ছে হলো অফিসিয়াল ভাবে সারাদিন কাজ করে, তো তাদের সারাদিনই কোনো না কোনো মিটিং থাকে, বা হচ্ছে হলো সারাদিনই বিভিন্ন শিডিউল থাকে। তো আপনি তখন তার জন্য হচ্ছে হলো তার আধা ঘন্টা পর পর মিটিং আছে, এইভাবে আপনি তার জন্য সারাদিনের শিডিউলটা সাজায় দিতে পারেন, যে স্যার আপনার এই কালকে এই টাইমে এই মিটিং আছে, আপনি এইটার সময় এই মিটিংগুলো করবেন। সে তার ফোনে জাস্ট ক্যালেন্ডারে প্রত্যেক টাইম টু টাইম নোটিফিকেশন চলে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? না, আপাতত না। আচ্ছা, তো তাহলে আমাদের এই টপিক বা এই ক্লাসটা আজকের এই পর্যন্ত। তো এরপরে আমাদের আরেকটা সহজ ক্লাস, নেক্সট ক্লাস, যেটা ফাইল কনভার্সন। তো ফাইল সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি, যে আমাদের ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল নিয়ে আমরা কাজ করি। যেমন ধরেন অনেক সময় আপনি ইমেজ একটা ডাউনলোড করছেন অনলাইন থেকে, কোনো কারণে ইমেজটা দেখাইতেছে না, বাট আপনি তো বুঝতেছেন না যে এটা কী কাজ করতেছি। বা ধরেন আপনার একটা ইমেজ আছে, এখন ওটা আপনার হচ্ছে হলো টেক্সটে কনভার্ট করতে হবে। এখন আপনি কিভাবে করবেন? প্যারা তো। ধরেন আমার এইখানে এই টেক্সটারই একটা স্ক্রিনশট আছে, এখন এটা আমি যদি দেখা লিখতে চাই, যেমন আমার এই ওয়ালপেপারে 7 ডেজ রিয়াক্ট ড্রেস চ্যালেঞ্জ, বা এখানে আরও ধরেন আমার এইখানে লেখা অল্প, বাট এই যে ছোট ছোট লেখাগুলো অনেক লেখা না। এখন এইখানে আমি যদি এই পুরা লেখাটারে বা হচ্ছে হলো পুরা ফোল্ডারটারে আমার এইখানে যদি আমি কপি করতে চাই, বা হচ্ছে হলো হুবহু আমি আরেকটা এডিটেবল ফাইলে বানাইতে চাই, তাহলে আমার কি করতে হবে? বারবার এটারে হচ্ছে হাতে লিখতে হবে, বা হচ্ছে ধরেন যে কোনোভাবে আমার এই লেখাটারে হাতে লিখা বা টাইপ করে লিখতে হবে। কিন্তু ফাইল কনভার্সনের মাধ্যমে আমরা এই কাজটা 2 মিনিট, 2 মিনিটও না, 2 সেকেন্ডের মধ্যে করে ফেলাইতে পারি। কীভাবে? আমাদের জাস্ট কিছু ওয়েব
টুলস আছে, যে টুলসগুলো আমাদের জানতে হবে। যেমন এই কোনো টেক্সট থেকে, এটা একটু সবাই নোট করেন আপনাদের ডেইলি লাইফেও, যদি কেউ জব নাও করেন বা এইগুলো নিয়ে কাজ নাও করেন, এরপরও ডেইলি লাইফে আপনার এইগুলো কিন্তু, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বা খুব কাজে লাগে। যেমন আপনার টেক্সট, ইমেজ থেকে টেক্সট এক্সট্রাক্ট করা, যে আমার স্ক্রিনশট আছে একটা, এখন আমি ওইটার থেকে টেক্সটটাকে বের করব। তো আমি এর জন্য কি করতে হবে, আমার ইমেজ টু টেক্সট আমার একটা ইয়ে আছে, কনভার্টার আছে। তো আমি এখন এই যে এটা ওপেন করি, তো এখানে আমার ফাইলটা পেস্ট করি, এই যে স্ক্রিনশটটা পেস্ট করছি, তারপরে জাস্ট কনভার্ট, একটু সময় নেবে। এই যে 7 days রিয়্যাক্ট চ্যালেঞ্জ, এটা আমার সুন্দরভাবে টেক্সটটা এক্সট্রাক্ট করে দিছে। এরপরে আমি জাস্ট এখান থেকে কপি করতে পারি, ম্যানুয়ালিও কপি করতে পারি, বা হচ্ছে হলো এখান থেকে জাস্ট ক্লিক করে আমি কপি করতে পারি। এরপরে আমার একটা পিডিএফ আছে, পিডিএফ থেকে টেক্সট করতে পারি আমরা। জাস্ট এই যে এখানে টুলস আছে, টেক্সট টু পিডিএফ করা যায়, পিডিএফ টু ওয়ার্ড করা যায়। ধরেন আমার একটা, আমি যদি পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করি, আমার একটা এক্সিস্টিং পিডিএফ ফাইল আছে, ডাউনলোড, হ্যাঁ ধরেন আমার একটা এক্সিস্টিং পিডিএফ, আমার এখানে একটা হচ্ছে হলো ই আছে, ইন্টারনের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, তো সেইটারে আমি হচ্ছে কনভার্ট করতে চাইতেছি যে ওয়ার্ডে। তো জাস্ট আমি পিডিএফটা আপলোড দিছি, এখানে পিডিএফটা আছে ডক এক্সে, এখন এটা ডক এক্সে কনভার্ট হয়েছে, এই যে ডক এক্সে কনভার্ট হয়ে গেছে। আমি পিডিএফ দিছিলাম, এই যে এই পিডিএফটা নাফিস ইকবাল তাজিন পিডিএফ, তো এটা এখানে দেওয়ার পরে ডক এক্স ফাইল হয়েছে। আমি ডাউনলোডে ক্লিক করলাম, তো আমি এটা করে ডাউনলোড করতেছি। আচ্ছা ডাউনলোড, সেভ, তো এটা ওপেন যদি করি, তো এখানে আমার ডক এক্স ফাইল আছে। এখন আমি যদি এটা ডাবল ক্লিক করি, এই যে আমার ওয়ার্ড ওপেন হয়েছে। এই যে ওয়ার্ডের মধ্যে আমার পুরা মানে ওয়াটারমার্ক সহ একবারে যেরকম আমার ছিল ফাইলটা, এইভাবে ফাইলটা চলে আসছে। এখন আমি এখান থেকে ইনেবল এডিটে ক্লিক করি, তো এটারে এখন আমি যেভাবে চাই সেইভাবে এডিট করতে পারবো। এই যে অফার লেটার, এখান থেকে আমি এই অফার এটা দিতে পারতেছি, মানে পুরো ফাইলটা আমার এডিটেবল হয়ে গেছে। এইভাবে আপনার কাছে যদি কোনো পিডিএফ ফাইল থাকে, সেটা যদি আপনি এডিট করতে চান, সেমভাবে এডিট করতে পারেন। এটারে আমি কি কাজে লাগিয়েছিলাম, ইন্টারেস্টিং একটা ওয়েতে লাগাইছিলাম। আপনারা তো এনআইডি কার্ডের আবেদনের ব্যাপারে সবাই জানেন যে এনআইডি কার্ডে আবেদন করলে কি পরিমাণ ভুল আসে অনলাইনে। তো আমি যখন অনলাইনে আবেদন করছি, মানে অনলাইনে আবেদন না ঠিক, অফলাইনেই আমি ফাইলটা জমা দিছি, স্কুল থেকে ছবি তুলছি। তো আমার নামের বানানে, বাংলা নামের বানানে ভুল আসছে, আমার নামের বানানে, আমার আব্বুর নামের বানানে। তো আমি এখন ওটা কারেকশনের জন্য অ্যাপ্লাই করছি, অনেক সময় হয়ে গেছে, দেয় না। তারপরে আমার কাছে অলরেডি যেটা ভুল ছিল ওটার পিডিএফ কপি ছিল, তো ওইটারে আমি হচ্ছে হলো এরকম পিডিএফ এডিটর দিয়ে এডিট করে নামের বানানগুলা স্পেলিংগুলা কারেক্ট করে, এরপরে আমি হচ্ছে ওইটারে প্রিন্ট করে নিছি। নেওয়ার পরে আমি তো ওইটা ইউজ করে হচ্ছে হলো আমার সেম টিম অনেক কিছু কিনছি। পরে অনেক দিন পরে আমার হচ্ছে হলো ওটা কারেকশন হয়ে আসছে, বাট ততদিনে আমার অলরেডি 3-4টা সিম কেনা হয়ে গেছে আমার ওই কারেকশন করাটা দিয়ে, যেটা আমি হচ্ছে হলো জাস্ট পিডিএফ এডিটর দিয়ে এডিট করে হচ্ছে হলো কারেক্ট করছি। অনলাইনে কিন্তু আমার বানান ভুলই ছিল, তো ওইটা দিয়ে আমি হচ্ছে হলো অফলাইনে কাজ করে ফেলছি। তো এইভাবে আপনারা হচ্ছে হলো পিডিএফ এডিটর দিয়ে অনেক কাজ করতে পারবেন। পিডিএফ এর বিভিন্ন সার্টিফিকেটের এই করা, কারেকশন করা, নামের কারেকশন করা, বা হচ্ছে হলো এই কাজগুলো, এই জাতীয় কাজগুলো যদিও ইলিগ্যাল, মানে করা উচিত না, তারপরও অনেক সময় দরকার। ধরেন আপনি একটা স্কিল আপনার কাছে আছে, বাট যে কোনো কারণে হোক আপনি ফর্মালি কোনো জায়গা থেকে কোর্স করেন না, যেমন গ্রাফিক্স সম্পর্কে আপনি হচ্ছে হলো ইউটিউব দেখে দেখে অনেক কিছু শিখছেন,
ইউটিউবে আপনি গ্রাফিক্সের কাজ টোটালটা শিখছেন, এখন আপনার একটা সার্টিফিকেট থাকলে হচ্ছে হলো আপনার এটার আরও একটা বেস ভ্যালু বাড়ে যে না এটার একটা সার্টিফিকেট আছে, তখন আপনি হচ্ছে হলো কারো থেকে একটা অনলাইনের সার্টিফিকেট নিয়ে এরপরে হচ্ছে হলো মানে স্ক্যান কপি নিয়ে জাস্ট পিডিএফ এডিটরে বসাবেন, বসে এরপরে হচ্ছে হলো তারটা এডিট করে। এখন যেহেতু অলরেডি আপনি কাজ পারেন, তো এখন আপনার কারণ সার্টিফিকেট দিয়ে শুধুমাত্র কোনো জায়গায় আপনি জব পাবেন না, তো সেই ক্ষেত্রে আপনার স্কিল না থাকলে লাভ নেই। তো যদি আপনার স্কিল থাকে তখন সার্টিফিকেট আপনার একটা ভালো ব্যাক এন্ডে সাপোর্ট দিতে পারে যে হ্যাঁ ওর ওই জায়গা থেকে কোর্স করছে একটা আছে, তো ওইভাবে তখন আপনি হচ্ছে হলো করতে পারেন, সার্টিফিকেট নিতে পারেন। যদিও এটা হচ্ছে হলো যদি আপনার প্র্যাকটিক্যালি আসলেই স্কিল না থাকে কাজ করার মতো, তাহলে এটা করা উচিত না। বাট আর কি আমি শেখানোর জন্য জানেরা ইউজ কেসগুলো আমি বলতেছি আপনাদেরকে যে এইভাবে আসলে এগুলার ইউজ করা হয়। তো এটা হচ্ছে হলো আমাদের পিডিএফ এডিটর বা হচ্ছে হলো পিডিএফ মানে কনভার্টার। তো এরকম আপনি এক্সেলে কনভার্ট করতে পারবেন। তো এটার এটা তো একটা টুলস আছে ইমেজ টু টেক্সট, বাট এটার একটা টোটালি ফ্রি টুলস আছে, সেটা হচ্ছে আই লাভ পিডিএফ। তো আমি যদি সেটাতে একটু যাই, আই লাভ পিডিএফ, এইখানে পিডিএফ এর যত টুলসের কথা বলেন আপনি, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ, তারপরে দুইটা পিডিএফ মার্জ করা, কম্প্রেস পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, তারপরে ওয়ার্ড টু পিডিএফ, এই সব, পিডিএফ টু জেপিজি, তারপরে জেপিজি টু পিডিএফ। মাইকটা একটু মিউট করেন। তো এই জায়গায় আপনি হচ্ছে হলো যে পিডিএফ থেকে যে কোনো ফাইল সিস্টেমে কনভার্ট করা বা যে কোনো ফাইল সিস্টেম থেকে পিডিএফ এ কনভার্ট করার কাজটা করতে পারবেন। সেম আপনি জাস্ট ধরেন আমি এই জায়গার থেকে কোনটা পিডিএফ টু ওয়ার্ডটাই দেখে, এই জায়গার থেকে সিলেক্ট পিডিএফ ফাইল, আমার ফাইল কোনখানে আছে, ডকুমেন্ট, নাফিস টু ওপেন, এরপরে আমি জাস্ট এখানে যদি কনভার্টে ক্লিক করি তাহলে আমার হলো ফাইলটা কনভার্ট হয়ে ওয়ার্ডে চলে আসবে। তো এইভাবে আপনি ফাইল হচ্ছে হলো যে কোনো আপনার ব্যবহারের জন্য এডিট করতে পারেন অ্যান্ড এডিট করে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের ফাইল কনভার্সন অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্লাস। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে করতে পারেন। আজকে আমরা দুইটা ক্লাস করছি এখানে। প্রথমত একটা করছি হচ্ছে হলো আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ভার্চুয়ালি আমরা যখন কারো হেল্প করি বা যে কোনো ইসের কাজ করি, তো তখন আমরা সেটাকে বলি হচ্ছে হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ডাটা এন্ট্রির মধ্যে যতগুলা কাজ আছে সবগুলাই মোটামুটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আন্ডারে আসে, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আপনার করতে হয়। অর্থাৎ ভার্চুয়ালি আপনি যদি কাউরে কোনো ধরনের অফিসিয়াল বলেন বা পার্সোনাল বলেন কাজের জন্য আপনি হেল্প করেন, কম্পিউটারে তো সেটাকে আমরা বলি হচ্ছে হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আর ফাইল কনভার্সন অর্থ হচ্ছে হলো আমরা একটা ফাইল থেকে আরেকটা ফাইল সিস্টেমে কনভার্ট করি, যেমন পিডিএফ থেকে ওয়ার্ডে বা হচ্ছে হলো ইমেজ থেকে টেক্সটে আমরা কনভার্ট করি। এখন এই ক্ষেত্রে আপনি ইমেজ টু টেক্সটের ব্যাপারে আরেকটা কথা আমরা বলি যে এটা কিন্তু আপনার যদি হ্যান্ড রিটেন থাকে বা হাতে লেখা থাকে সেই ক্ষেত্রেও আপনি এটা কনভার্ট করতে পারবেন। আপাতত আমার কাছে হাতে লেখা কোনো ফাইল নাই, বাট আচ্ছা একটু থাকার কথা একটা আচ্ছা আমি একটা মিডিয়া ফাইল দিছিলাম আপনাদের
আপনাদেরকেই তো দিছিলাম মনে হয় 35 মিডিয়া, এই যে। হ্যাঁ, তো এইখানে আমি আরেকটা ফাইল আপনাদেরকে একটু হ্যান্ড রিটেন কোন একটা ফাইল কনভার্ট করে দেখাই। ইমেজ টু টেক্সট, ইমেজ টু টেক্সট। তো আমি হলো ইমেজটা পেস্ট করছি এখানে, একটা আমার হ্যান্ড রিটেন নোট যেটার মধ্যে আপনাদের টাইম স্কেডিউলগুলো ছিল। তা আমি যদি এটারে কনভার্টে ক্লিক করি এখন, এই যে আমার এখানে লেখা ছিল ডিই সান 8টা থেকে 10টা, থার্সডে 9টা থেকে 11টা। এই যে এখানে আমার ডিই 235, এই অ্যারো সাইনটা আনতে পারে নাই। সান 8টা থেকে 10টা, থার্সডে 9টা থেকে 11টা। এক কই থেকে জানি ভুলে আইসা পড়ছে, তো কিছু না মানে পুরো অ্যাকুরেট হয় না অনেক সময়, যদি হাতের লেখা বেশি হিজিবিজি হয় তাহলে অ্যাকুরেট হয় না ডাটা, বাট আর কি বোঝার মতো হয়। তো এই যে দেখেন আমার এখানে যতটুকু পারছে একদম এক্স্যাক্ট, কিন্তু হলো এটারে এক্সট্রাক্ট করে দিছে। তো এইভাবে আপনারা হ্যান্ড রিটেন কোনো নোট যদি হলো কপি করতে চান, মানে অনলাইনে আনতে চান, তাহলে এখন আর আপনাদের টাইপ করতে হবে না। জাস্ট একটা ছবি তুলবেন, তুললে ওয়েবসাইটে যাবেন, ইমেজ টু টেক্সট, তারপর সেইখানে হলো আপলোড করে দিবেন ইমেজটা। এরকম আপনার পুরো ফাইলের লেখা যেরকম ছিল, যেখানে যেখানে লাইন ব্রেক ছিল ওইভাবে হলো আপনারে সেম টু সেম এক্সট্রাক্ট করে দিবে টেক্সটটা। এরপরে জাস্ট আপনি এখান থেকে কপি পেস্ট করতে পারেন, বা ডাউনলোড করলে টিএক্সটি ফাইলে ডাউনলোড হবে, সেটাও করতে পারেন। আচ্ছা, তো সবাই বুঝতে পারছেন? জেপিজি টু ওয়ার্ডেরটা একটু দেখালে ভালো হতো। জি, পিডিএফ টু ওয়ার্ড। হ্যাঁ, না, জেপিজি এখানে লেখা আছে না, জেপিজি টু ওয়ার্ড। আচ্ছা, মানে জেপিজি মানে ইমেজ টু ওয়ার্ড যেটা আর কি। এখানে জেপিজি, আলাদা করে দেওয়া আচ্ছা। জেপিজি তো হলো আমাদের ইমেজ ফাইল এক্সটেনশন। আমাদের যে নর্মালি আমরা ফাইল এক্সটেনশনের মধ্যে ইমেজের জন্য ইউজ করি জেপিজি, পিএনজি আর জেপিইজি, মানে এই চারটা এক্সটেনশন যে আছে এই চারটা একদম সেম টু সেম ইমেজ ফরম্যাট। জাস্ট পিএনজির ক্ষেত্রে কি হয়, আপনি যদি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আকারেই থাকে, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আসে না। মানে ওটাতে আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ যদি আপনি ইউজ করতে চান মানে সেটা পিএনজি এক্সটেনশনে ইউজ করতে হয়। এছাড়া আপনি যদি ওইটা জেপিজিতে আনেন তাহলে একটা সলিড ব্যাকগ্রাউন্ড চলে আসবে, মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আর থাকবে না। আর বা এমনিতে নর্মালি তিনটা সেম। আর পিডিএফ তো আমরা জানি যে হলো ফাইল ফরম্যাট, বাট যে কোনো ফাইলের জন্য ডকুমেন্ট ফরম্যাট। এরপরে আর কি কি ফরম্যাট আছে, অডিওর জন্য আমরা MP4, তারপর WAV, আর আরেকটা জানি কি আছে এক্সটেনশন আমি ভুলে গেছি। এই তিনটা মেইনলি আমরা হলো MP3 আর WAV ইউজ করি ফোনে, বা হলো যে কোনো রেকর্ডারে যখন রেকর্ড করি তখন সেটা WAV আকারে রেকর্ড হয়। আর এমনিতে মিউজিক মানে ভিডিও থেকে কোনো ফাইল যখন আমরা কনভার্ট করি সেটা হলো আমাদের কি বলে MP3-তে কনভার্ট হয়। তো আর এরপরে আসে হলো যে পিডিএফ, আমাদের ওয়ার্ডের জন্য ডকএক্স ফাইল, আর এরপরে এক্সেলের জন্য হলো এক্সেল আছে, আর একটা হলো কি যেন আছে, আমার এক্সেলেরটা মনে নেই, দাঁড়ান। এক্সেল ফাইল এক্সটেনশন, এক্সেল ফাইল এক্সটেনশন এক্সেল এক্স, আর হলো এক্সেল এক্স দিয়ে শুধুমাত্র আপনি এক্সেলেই ওপেন করতে পারবেন। আর আরেকটা আছে হলো আমাদের ওয়েট,
স্প্রেডশিট আচ্ছা yes. আচ্ছা এক্সেল এটা হচ্ছে হলো যে কোনো এক্সেল আপনি হচ্ছে হলো ইসের জন্য ইউজ করতে পারবেন, যেমন কি বললো এটারে আমাদের গুগল শিটে, তারপরে ডাব্লিউপিএস অফিসে, এক্সেলে, এই তিনটাতেই আপনি হচ্ছে হলো এক্সেল এসএক্স ব্যবহার করতে পারবেন। আর এক্সেল এস শুধুমাত্র আপনি এক্সেলের সফটওয়্যারগুলোতে ইউজ করতে পারবেন, মাইক্রোসফট অফিস ছাড়া এটা ইউজ করে ওপেন করা যায় না। তো নর্মালি আমরা এক্সেল এসএক্সেই সেভ করি সব ডাটা, যাতে যে কোনো স্প্রেডশিট সফটওয়্যারেই আমরা সেটাকে এডিট করতে পারি। তো আমরা দেখতে চাইলাম যে জেপিজি টু ওয়ার্ড, তো দেখা আমরা জেপিজি সিলেক্ট করি অ্যান্ড আমাদের ইমেজটা পেস্ট করি, এই যে এটা আছে জেপিজি, তো আমি এটাকে কনভার্ট করি। আর পিডিএফ মানে ওয়ার্ডের ক্ষেত্রেও সেম ব্যাপারটা। ডক এক্স যেটা, এইটা শুধুমাত্র হচ্ছে হলো আমরা মাইক্রোসফট অফিস ছাড়া, ওয়ার্ড ছাড়া কোনোখানে ওপেন করতে পারি না। বাট ডক ফাইল যেটা ডক ডিওসি, এইটা আমরা যে কোনো ওয়ার্ড ফাইলেই ওপেন করতে পারি, মানে ওয়ার্ড অ্যাপ্লিকেশনে এটা ইউজ করতে পারি, যেমন ডাব্লিউপিএসে বলেন বা গুগল ওয়ার্ক স্পেসে বলেন, বা হচ্ছে হলো আমাদের যেটা এই যে ডক এক্স শুধুমাত্র হচ্ছে হলো আমার মাইক্রোসফট ওয়ার্ডের জন্য, আর ডক হচ্ছে হলো সব ওয়ার্ড অ্যাপ্লিকেশনের জন্য। তো আমি এটা ডাবল ক্লিক করি, এই যে এইভাবে আর কি আসে। আপনি যদি ইমেজে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করেন, তো ওই নর্মালি আমরা যখন ইম্পোর্ট করি কাইন্ড অফ সেম ভাবেই আসে। তো যদি আপনি টেক্সট চান, যেমন ডাইরেক্ট টেক্সট এক্সট্রাক্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রথমে টেক্সট ওপেন করতে হবে, যে ইমেজ টু টেক্সট কপি করে এরপরে আপনার ওয়ার্ডে ইউজ করতে হবে। আর এমনিতে যদি ওয়ার্ডের মধ্যে ফাইলের মধ্যে চান, তাহলে এই যে এরকম ইম্পোর্টের মতো করে আসবে, যেভাবে আপনি চান। তো এটার জন্য এত ঘুরে আপনার ওয়েবসাইটে যাওয়ার দরকার নাই। মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকার পরে ইমেজটা যদি ডাইরেক্ট বাইরে থেকে ড্র্যাগ করে কপি করে পেস্ট করেন, ড্র্যাগ করে না ছেড়ে দেন, এই সেম ইফেক্টই হবে বা সেম কাজই হবে। তো এটা নিয়ে তো মানে আলাদা কোনো ই নেই। আর কারো কোনো কিছু জানার বা কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, তো যদি না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর আজকে যে আমরা সেকেন্ড যে ক্লাসটা করছি অর্থাৎ ফাইল কনভার্সন, এটা যদি আপনি কাজ নাও করেন তারপরেও কিন্তু আপনার ডেইলি লাইফে ইউজের জন্য কাজে লাগে। তো সেই ক্ষেত্রে যদি আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন ভালো। তো আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, যে কিছু ফাইল আপনার হচ্ছে হলো, যেমন যে কোনো একটা ইমেজ মানে টেক্সট সহ ইমেজ ফাইল, আপনারা দুইটা ইমেজ ফাইলের থেকে টেক্সট কনভার্ট করে সেটা ওয়ার্ডের মধ্যে বসাবেন বা পিডিএফ এ কনভার্ট করবেন। ওকে, তো আমার একটা কোশ্চেন ছিল, এই মানে জি বলুন। বলছি কি, ওই যে আপনার এই যে সফটওয়্যারটা, এটা তো ডাউনলোড করে নিতে হবে মনে হয় পিসিতে, কোনটা? মানে পিডিএফ টু যে কনভার্টার না আমার না, যে ওটা কাজটা করছি ওয়েবসাইট, মানে কোনো অ্যাপ্লিকেশন না ওটা। আপনি যদি অনলাইনে সার্চ দেন পিডিএফ এর জন্য, আই লাভ পিডিএফ লিখে সার্চ দিলে যে এই ওয়েবসাইটটা আসবে। এইখানে আপনি যে কোনো পিডিএফ রিলেটেড আপনি পাবেন, মানে টুলস এইখানে আছে আপনার। পিডিএফ স্ক্যান করা, তারপরে হচ্ছে হলো পিডিএফ অর্গানাইজ করা, পিডিএফ সাইন করা, ওয়াটারমার্ক অ্যাড করা, এক্সেল টু পিডিএফ এডিট, পিডিএফ এডিট করা, সব এইখানে আছে। আর যদি আপনি হচ্ছে ইমেজের সাথে কাজ করতে চান, তাহলে আপনি ইমেজ থেকে যেখানে কনভার্ট করতে চান সেইটা এইভাবে সার্চ দিবেন, আমি যে ইমেজ থেকে টেক্সট কনভার্ট করতে চাইতেছি, ইমেজ টু টেক্সট কনভার্টার, এরপরে আমি এখান থেকে যে কোনো একটা কনভার্টার ইউজ করলেই হবে।
ওটার জন্য কোনো বাধা ধরা নাই বা নির্দিষ্ট নাই, কারণ এগুলো হচ্ছে হলো ইমেজের ক্ষেত্রে হচ্ছে হলো রেজুলেশনের উপরে ডিপেন্ড করে অনেক সময় প্রাইস হাই হয়ে যায়, ফ্রি সার্ভিস আপনি নাও পাইতে পারেন সব ওয়েবসাইটে। তো সেই ক্ষেত্রে আপনার খুঁজতে হবে যে এখানে কোনটা ফ্রি সার্ভিস দেয়। তো আপনি হচ্ছে হলো এই ফ্রি কনভার্ট, বেশিরভাগ ক্ষেত্রে আপনি 90% ক্ষেত্রে হচ্ছে হলো কাজ করে, তো আপনি ফ্রি কনভার্ট ইউজ করতে পারেন, যে এই টুলসটা ইউজ করতে পারেন। এইটা মোটামুটি সময় বেশিরভাগ ইমেজের ক্ষেত্রেই ফ্রি থাকে, তো এটার কোনো লিমিটেশন নেই, আপনি এটা ইউজ করতে পারেন। বলছেন মানে যেটা আমার কোশ্চেন যেটা, পিডিএফ ফাইল থেকে অনেক সময় ওয়ার্ডে কনভার্ট করা লাগে যে অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলে হ্যাঁ বা হ্যাঁ বিভিন্ন, তো ওইগুলা তো মানে ফ্রিতে কি পাওয়া যাবে না বোধহয় না হ্যাঁ হ্যাঁ, এই যে মানে আই লাভ যেগুলা? পিডিএফ এ গেলে এইখানে হচ্ছে হলো পিডিএফ টু ওয়ার্ড একটা ফাইল আছে। তো এটাতে যদি আপনি এখন এখানে আমি পিডিএফ ফাইল যদি আপলোড দিই, এটা একটু আগেও দেখাইছি যে ধরেন আমার কাছে এটা পিডিএফ, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, এটার পিডিএফ আছে। তো ধরেন আমি এখান থেকে জাস্ট দিলাম কনভার্ট টু ওয়ার্ড, এই যে এটা কনভার্ট হইতেছে, একটু সময় নেবে। এখন আমি যদি এটা ডাউনলোড করি, সেভ, যেটা আসছে, আমি যদি এখন ডাবল ক্লিক করি এই ওয়ার্ড ওপেন হইতেছে। এখন এখান থেকে আমার আগে এডিটিংটা ইনেবল করতে হবে। এটা যদি আমি ইনেবল করি, এখন আমি এইখান থেকে যে কোনো কিছু এডিট করতে পারবো। এই যে এই ওয়াটারমার্ক এডিট করতেছি, এরপরে এইখান থেকে আমি হচ্ছে হলো এই যে আমার যে ইটা ছিল এটা আমি হচ্ছে হলো রিমুভ করতেছি। এখানে ইন্দো লাইট ছিল, এটা আমি চেঞ্জ করে অন্য কিছু দিতেছি। ধরেন যে আমার ইউটিউব চ্যানেলের নাম দিলাম বিএলএসি কে, এটা দিলাম। এখানে আমার নাম চেঞ্জ করে আমি হচ্ছে যে কোনো একটা নাম দিতেছি। যে আমরা এইভাবে হচ্ছে হলো যে কোনো কিছু এডিট করতে পারি। এখান থেকে আপনি ইনফরমেশন, যে কোনো ইনফরমেশন, এরপরে টেক্সট, তারপরে যে কোনো কিছু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। বুঝতে পারছেন? এখন যদি ওই ফাইলের ভিতরে, জি বুঝতে পারছি, আর হচ্ছে যদি ওই ফাইলের ভিতরে কোনো গ্রাফ থাকে বা পিকচার থাকে, হ্যাঁ, ওইগুলা কি সেটাও আপনি হচ্ছে অটোমেটিক্যালি? এইভাবেই পাবেন, এরকম গ্রাফের মতো ইনফরমেশন পাবেন। তবে গ্রাফটা আপনার হচ্ছে বেশিরভাগ সময় কি যে ওই রকম এক্সেলের ডাটাটা অ্যাকুরেট দিতে পারে না, যার কারণে গ্রাফটা অনেক সময় এই ইমেজে যেরকম থাকে ওইটা একটা ইমেজ আকারে শো করে। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে গ্রাফটা আপনি নতুন করে, যদি ছোটোখাটো হয় নতুন করে রিক্রিয়েট করা, অথবা আপনার ফাইলটারে আগে এক্সেলে কনভার্ট করা, গ্রাফটাকে হচ্ছে হলো ই করা। তো আমার ক্ষেত্রে, আমি কপি পেস্ট, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে হলো সরাসরি ছোট গ্রাফ হইলে এমনিতে গ্রাফটা চলে আসে এখানে ইসের মাধ্যমে। মানে ওয়ার্ডে কনভার্ট হয়ে ওটা হ্যাঁ, মানে চলে আসে গ্রাফের এরকম। মতো চলে আসে, এরপর এডিট করা যায়। বাট অনেক সময় যদি গ্রাফের ইনফরমেশন খুব বেশি হয়, তখন হচ্ছে হলো দেখা যায় যে অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারে না, ওইটার একটা ইমেজে কনভার্ট করে দেয় তখন। আচ্ছা, ওই যে পিডিএফ টু ইমেজ কনভার্টার একটা, না ওই না যে না না, দেখলাম ওখানে। নর্মালি যেমন এইখানে এই যে এটা একটা ইমেজ আকারে আসছে না, এটা তো একটা জি, ইন্ডিভিজুয়াল ইমেজ আকারে আসছে। এই যে আমি মুভ করতেছি এটাকে, তো তখন ওই গ্রাফটা এরকম একটা ইমেজের মতো আসে। আচ্ছা বুঝতে পারছি। ওইটা যখন ধরেন অনেক বেশি ইনফরমেশন আসে তখন, এমনিতে নর্মালি অল্প 2-3 বা 4 কলামের গ্রাফ হইলে তাহলে ওই রকম কনফিউশন আসে না, আর ওই রকম সমস্যাও হয় না। জি বুঝতে পারছি। আর ওগুলা কি প্র্যাকটিস করলে মনে হয় দেখে হ্যাঁ, আর একটু প্র্যাকটিস পাই। করেন আপনি, এরপরও যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানান, আমি হচ্ছে সলভ করে দেব। ওকে, তো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আর একটু টাইম টু টাইম জয়েন হেন, আর হোমওয়ার্কগুলো জমা দিন, একটু অ্যাক্টিভ থাকেন। আপনাদের তো মাত্র ক্লাস হলো কয়টা? এটা নিয়ে আমাদের ধরে ক্লাস 9টা, হলো 9টা। 8টা। আমার ফাইল তো ওপেন নেই। আচ্ছা ওয়েট, একটু দেখতেছি।
আচ্ছা, আজকে আমরা করছে হচ্ছে 8-9 নম্বর ক্লাস। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করলাম আর ফাইল কনভার্সন করলাম। তার মানে আমাদের 9টা ক্লাস হয়েছে। তো এখনো আমাদের আরো কতগুলা ক্লাস বাকি আছে। এখনই যদি আপনাদের মাত্র 2 জন প্রেজেন্ট থাকে আর যদি আপনারা এই হোমওয়ার্ক না দেন, তাহলে তো সেই ক্লাস শেষ হতে হতে তো সবাই হারায় যাবে। হোমওয়ার্কে আসলে প্রবলেম হচ্ছে কি, আমি তো এমনি খুব ব্যস্ত, আমার একটু প্রফেশনাল কাজও ছিল, আর ওই 2টা ব্যাচ আমার একসাথে হয়ে যাচ্ছিল একই দিনে। তো তো এখন থেকে মনে হচ্ছে ওই কমিউনিটি যে পেজটা, ওইখানেই তো হোমওয়ার্ক জমা দিতে হয় তো হ্যাঁ, হ্যাঁ, কোথায় না, হ্যাঁ। 2টা করে করে দিতে হবে প্রতিদিন। আপনি হ্যাঁ, ডিজিটাল এর জন্য মার্কেটিং এরও ক্লাস করেন না? না, মানে বাদ দিয়ে দিব ভাবতেছি, কারণ 2টা একসাথে তো একদিনে হয়ে যাচ্ছে, এই জন্য এটা মানে ক্লাস ঠিক মতো হচ্ছে না, ওইটাও টাইমের সাথে সবকিছু শিডিউল না, প্রবলেম আপনি হচ্ছে যদি তো। চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ম্যানেজ করতে পারেন। কারণ ক্লাস যদি 2টা একসাথে হয়ও, এরপরও ধরেন আপনার যদি প্রবলেম না থাকে, আপনি ভিডিও দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। আপনি বাদ দিয়ে দিলে কিন্তু শিখতে পারবেন না। যেহেতু কোর্স করতেছেন, আপনার উচিত কোর্সটা কন্টিনিউ করা। কারণ ভিডিও তো দিয়ে দেয় না স্যারে। জি জি, হ্যাঁ, এটা তো তাহলে দিচ্ছে। আপনি ভিডিও দেখে পরবর্তীতে প্র্যাকটিস করবেন, দেন আপনি হোমওয়ার্ক জমা দিবেন রেগুলার প্রত্যেকটা ক্লাসে, তাহলে তো হবে। মানে টাইমের শিডিউলে মেনটেন করে উঠতে পারতেছি না, তো একটু মানে ঝামেলা হয়ে যাচ্ছে এই কারণে। তারপরেও চেষ্টা করে দেখি আর কি, 2টা একসাথে পারলে দেখি আর। কারণ এই দুইটাই কিন্তু সিমিলার অনেকটা। কারণ ডাটা এন্ট্রি আচ্ছা। আর ডিজিটাল মার্কেটিং কিন্তু খুব ডিফারেন্স না। কারণ ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও আপনার এই লিড জেনারেশন, তারপরে ওয়ার্ডের কাজগুলো কিন্তু দেখাইছে। লিড জেনারেশন দেখায় না এক্সাক্ট, বাট এসইও রিপোর্ট তৈরি করা এগুলোর জন্য কিন্তু ওই জি এক্সেলের জি, কাজই হ্যাঁ দেখাইছে। হ্যাঁ। তারপরে হচ্ছে এসইও সম্পর্কে যে কথাগুলো বলছে ওইগুলা কিন্তু আপনার এখানে ব্লগিং যদি আপনি করতে যান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এসইও সম্পর্কে জানা লাগবে। এখন আপনি যদি নিজে হ্যাঁ, এসইও না করেন, নাই করলেন আপনি, মানে ব্লগিং নাই করলেন, আপনার এই ব্যাচ থেকে যদি আপনার ব্যাচমেট কেউ যদি এসইও সম্পর্কে মানে ব্লগিং নিয়ে কাজ করে, তখন তার ব্লগ পোস্টগুলো এসইও করার ক্ষেত্রে আপনার হেল্প নিতে পারে বা আপনার থেকে সার্ভিস নিতে পারে। তো আপনার যদি না শিখেন, তাহলে তো আপনি হচ্ছে হলো এই যে অপরচুনিটিগুলো এগুলো তো মিস করে যাবেন। জি হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে কি, ডেটা এন্ট্রিতে প্রথম ক্লাসগুলো যদি ভালো মতো করা যায়, মানে হোমওয়ার্ক যদি করতে পারতাম সবগুলা, তাহলে মনে হয় ডিজিটাল মার্কেটিংটা ধরতে, ক্যাচ করতে আরেকটু সুবিধা হতো। মানে আমি তো হোমওয়ার্ক এখনো জমা দেইনি ডেটা এন্ট্রি একটাও। তো আচ্ছা, প্রথম সমস্যা থেকে নেই, আপনি আমার ওই। ভিডিওগুলা ক্লাসগুলা প্র্যাকটিস করেন। এখন প্র্যাকটিস হচ্ছে নিজের মধ্যে, হোমওয়ার্ক জমা নেওয়াটা হচ্ছে যে আপনি আসলে আমার ক্লাসে ইন্টারঅ্যাক্টিভ কিনা, বা আমার ক্লাসটা এনজয় করতেছেন কিনা, বা আমার ক্লাসের সাথে আপনি রিলেট করতে পারতেছেন কিনা, এটা আমার বোঝার জন্য যে আপনি হোমওয়ার্কটা জমা দিতেছেন। যখন আপনার কাছে একটা ক্লাস ভালো লাগবে, তখনই আপনি হোমওয়ার্ক জমা দিবেন। তো এই কারণে হচ্ছে হলো সব জি টিচার মেইনলি হোমওয়ার্কের দিকে ফোকাস দেয়, যে হোমওয়ার্ক জমা দিচ্ছেন না কেন, যে আপনার ক্লাস ভালো লাগতেছে না বা আপনি আমার ক্লাসটা এনজয় করতেছেন না, এই কারণ যে মেইনলি আমরা হচ্ছে হলো যারা টিচাররা থাকি, আমরা মেন্টররা থাকি, আমরা হোমওয়ার্কটা চাই যে একটা স্টুডেন্ট যদি আমার সাথে রিলেট করে বা আমার ক্লাসের সাথে যদি রিলেট করে, দেন হচ্ছে সে আমার হোমওয়ার্কগুলো করবে রেগুলার, বা আমার ক্লাসের ভিডিওগুলো চেক করবে, আমার যে বারের টাস্ক থাকে এগুলো কমপ্লিট করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমরা এইভাবে দেখি যে আসলে সে যদি আমার হোমওয়ার্কগুলো না করে, তাহলে মনে হয় আমার ক্লাস নেওয়াতে কোনো জায়গায় দেয়া ঘাটতি রয়ে গেছে, যার কারণে সে ক্লাসগুলোতে এনজয় করতে পারতেছে না বা ক্লাসগুলোতে সে রিলেট করতে পারতেছে না, বোরিং মনে হইতেছে তার কাছে। তো এই কারণে হচ্ছে হলো আমরা হোমওয়ার্কগুলোর জন্য ওইভাবে চাপ দিই। বাট হোমওয়ার্কটা কিন্তু আমাদের জন্য না, এটা আপনি ক্লাসগুলো প্র্যাকটিস করবেন, অবশ্যই। দেন হচ্ছে আপনি যে শিখতেছেন কিছু, সেটা জি, আপনার কাছে এটা বোঝার জন্য হচ্ছে হলো হোমওয়ার্ক, যে হ্যাঁ আমি এই হোমওয়ার্ক কাজটা যদি শিখার আমরা পরে কিছু একটা শিখছি হোমওয়ার্ক অ্যান্ড আমি যদি নিজে আমরা থেকে। জমা না দিই, তাহলে তো আমাদের হাতে কলমে কিছুই শেখা হবে না। হ্যাঁ, আর এই হচ্ছে জন্য তো। যে আপনি নিজের কাছে একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারবেন যে হ্যাঁ, আমি এই ক্লাসটা করার পরে বা এই লেকচারটা শোনার পরে এই জিনিসটা আমি বুঝতে পারছি, অ্যান্ড এই জিনিসটা বুঝা আমি এই কাজটা হাতে কলমে করতে পারছি। একটা জিনিস আমি সিভি তৈরি করতে পারি, একটা জিনিস, আর আমি অলরেডি একটা সিভি তৈরি করে যে এই সিভিটা আমি তৈরি করছি, এইটা ইম্পর্টেন্স কিন্তু বেশি। আমি আপনারে যখন কাজ করব আপনার সাথে, তখন আমি আপনারে জিজ্ঞেস যদি করি যে আপনি সিভি তৈরি করতে পারেন, আপনি বলতেছেন আমি সিভি তৈরি করতে পারি,
আর অনিকা বড়ুয়া বা হচ্ছে আরেকজন যে আছে উনি অলরেডি বলতেছে যে ভাই আমার একটা সিভি তৈরি করা আছে, আপনি দেখেন তো এইটা আপনার কাছে পছন্দ হয় কিনা। তাহলে আমার যদি তার যে অফারটা আছে, তার যে সিভিটা আছে বা তার যে টেমপ্লেটসটা আছে ওটা যদি পছন্দ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি একটা সুন্দর অপরচুনিটি মিস করে ফেলেন। অথচ আপনি কিন্তু তার চেয়ে অনেক সুন্দর ডিজাইন করতে পারেন বা অলরেডি অনেক সুন্দর ডিজাইন আপনি সেল করে দিয়েছেন। এখন তার রেকর্ডগুলো বা কোনো কারণে আপনার কাছে নাই, যার কারণে আপনি আমার বলতেছেন যে হ্যাঁ ভাই পারি, আর উনি আমাকে বলতেছে যে হ্যাঁ ভাই আমার কাছে 2টা টেমপ্লেটস আছে, আপনি দেখেন আপনার কোনটা পছন্দ হয়। তো এই জায়গায় হচ্ছে হলো ডিফারেন্সটা হচ্ছে আপনি অ্যাপ্রোচ কিভাবে করতেছেন আপনার ক্লায়েন্টের কাছে। তো এই কারণে হচ্ছে হলো আমরা মেইনলি হোমওয়ার্কগুলো দিই, যাতে এইগুলো আপনার কাছে থাকে, যখন আপনি ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করবেন তখন যাতে তাকে আপনি ডেমো দেখাইতে পারেন যে হ্যাঁ আমি এই কাজটা অলরেডি করে আসছি, আপনি দেখেন আমার কাজটা পছন্দ হয় কিনা। তো হোমওয়ার্কগুলো হচ্ছে হলো আসলে এই 2টা কারণেই দেওয়া, যে এক, আমি দেখতেছি যে কয়জন স্টুডেন্ট আমার ক্লাসে রিলেট করতেছে বা আমার ক্লাসটা এনজয় করতেছে বা আমার ক্লাস থেকে কিছু শিখতেছে। আর 2 হচ্ছে যখন ক্লাস শেষে আমরা ফ্রিল্যান্সিং বা হচ্ছে হলো মার্কেট প্লেসগুলো নিয়ে ডিসকাশন করব বা ওইগুলাতে ডিসকভার করব, ক্লায়েন্ট হান্টিং করব, তখন আমি ক্লায়েন্টকে যাতে প্রপোজালটা এইভাবে দিতে পারি যে হ্যাঁ আমি এই কাজটা করছি, দেখেন এটা আপনার মন মতো হয়েছে কিনা বা এই টাইপটা আপনার পছন্দ হয়েছে কিনা। কারণ দেখেন এটা কিন্তু ডাটা এন্ট্রির মার্কেট বলেন বা ডিজিটাল মার্কেটিং বলেন, এইগুলাতে কিন্তু প্রচণ্ড কম্পিটিশন, অনেক কম্পিটিশন। তো এইখানে ক্লায়েন্ট পাওয়ার সবচেয়ে মানে ক্লায়েন্ট হান্টিংয়ের মেইন ফোকাসটাই হচ্ছে যে আপনার অ্যাপ্রোচটা কীরকম, আপনার ডেইলি ইউনিক অ্যাপ্রোচ আনতে হবে। আমি যে অ্যাপ্রোচটার কথা আপনাকে বলতেছি যে আমার অলরেডি একটা কাজ আছে স্যার, দেখেন এটা আপনার পছন্দ হয়েছে কিনা। মার্কেট প্লেসে অলরেডি 200 মানুষ এই জিনিসটাও কিন্তু অ্যাপ্লাই করে ফেলাইছে। আপনার এই জিনিসটা বুঝতে হবে যে অলরেডি 200 মানুষ কিন্তু আপনি যখন একটা কাজের জন্য কম্পিট করবেন তখন ওইখানেও দেখবেন যে 10 জন আপনার মতো করেই হচ্ছে হলো স্যারের কাছে আগে কাজ জমা দিয়ে তারপর বলতেছে যে স্যার আপনার পছন্দ হয়েছে কিনা। এখন ওই 10 জনের মধ্যে থেকে কারটা নিবে, যারে তার মনে হবে যে না এর সাথে কাজ করলে আমার যেইটা আছে মানে আমার স্ট্যান্ডার্ডটা আছে এটা মেনটেন করতে পারবো, তার অ্যাপ্রোচ বলেন, তার হচ্ছে যে অ্যাটিটিউড বলেন, এইগুলো সব আমার সাথে মিলে বা আমার সাথে ম্যাচ করে, তখন হচ্ছে হলো আমি একজনকে হায়ার করি। কারণ যেহেতু সবাই এইখানে ইকুয়াল ট্যালেন্ট বা ইকুয়াল স্কিল নিয়ে আসছে, সবাই সেম অ্যাপ্রোচে আসছে, তখন আমি হচ্ছে হলো ডিসাইড করি যে কার অ্যাপ্রোচটার মধ্যে বেশি প্রফেশনালিজম ছিল, কার অ্যাপ্রোচটার মধ্যে কে বেশি ইগারনেস দেখাইছে, বা কার অ্যাপ্রোচটার মধ্যে হচ্ছে হলো বেশি লিডারশিপ বা হচ্ছে হলো অন্যান্য যে সফট স্কিলগুলা এগুলো আমি খুঁজে পাইতেছি। তখন আমি সেই বেসিসে হচ্ছে ক্লায়েন্ট আমাদের যে ওয়ার্কার্স থাকে বলেন বা হচ্ছে হলো ফ্রিল্যান্সার্স বলেন তাদেরকে হায়ার করে। তো এই ক্ষেত্রে হচ্ছে হলো আপনার যে এই অ্যাপ্রোচগুলো এগুলো হচ্ছে হলো চেঞ্জ করতে হবে। তো এই যে এই অ্যাপ্রোচগুলো চেঞ্জ করার জন্য আগে তো আপনার হচ্ছে হলো রেডি কিছু ডকুমেন্ট লাগবে বা প্রপোজাল দেওয়ার জন্য আপনার অলরেডি কিছু কাজ করার এক্সপিরিয়েন্স থাকা লাগবে। একটা জিনিস পারি একটা জিনিস, আর আমি একটা জিনিস অলরেডি করছি দেখেন এটা পছন্দ হয়েছে কিনা, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। এই কারণে হচ্ছে হলো আমরা হোমওয়ার্কগুলো দিই যে এগুলার রেকর্ড আপনার কাছে থাকে, অ্যান্ড আপনি হচ্ছে যখন অ্যাপ্রোচ করবেন তখন যাতে ক্লায়েন্টের কাছে এগুলো দেখাইতে পারেন। তো হোমওয়ার্কটা কিন্তু আমার উদ্দেশ্যে না, বারবারই আমরা এই কথাগুলো বলি না, যে কারণ আমরা বলি যে আপনার সার্টিফিকেটের জন্য, কারণ সবাই আপনাদের ব্যাচে দেখবেন যে 90%-এর মাইন্ডসেট এরকম যে সার্টিফিকেট পাইলেই মনে হয় আমি চাকরি পেয়ে যেতেছি, তো সার্টিফিকেটের বয়ে সবাই হোমওয়ার্ক জমা দিতেছে। বাট জিনিসটা এরকম না, এখানে আপনার সার্টিফিকেট হচ্ছে হলো সবচেয়ে লেস ভ্যালু বিয়ার করে, সবচেয়ে বেশি হচ্ছে হলো আপনার প্র্যাকটিক্যাল কতখানি এক্সপিরিয়েন্স আছে। তো এই কারণে আমরা হচ্ছে হলো আপনাদেরকে এই হোমওয়ার্কগুলো দেই বা এই যে প্রেশারগুলো দেই, এই কারণে হচ্ছে দেই। আর আপনার জন্য স্পেশালি যেটা আমি বলতেছি যে যেহেতু দুইটা সেম স্কিল বা সিমিলার টাইপের কাজ, জাস্ট হচ্ছে টুলসগুলোর সাথে পরিচয় হওয়া আর হচ্ছে টেকনিকগুলো জানা। তো বেসিক টেকনিক এই সেম টেকনিকের উপরে সবাই কাজ করে, জাস্ট অ্যাপ্রোচের কারণে বা স্টাইলের কারণে প্রফেশনালিজমের কারণে একজন ভালো চাকরি পায়, একজন কম চাকরি পায়। আমরা যখন ওয়েব ডিজাইনের কাজ করি সেইখানে হচ্ছে হলো অনেক টেকনোলজি থাকে, অনেক স্ট্যাক থাকে, রিয়্যাক্ট আছে, নেক্সট জেএস আছে, কে কত দূর রিয়্যাক্ট পারে, কে কত নেক্সট জেএস পারে, তার উপরে ডিপেন্ড করে হচ্ছে জব আসে। কিন্তু ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং বা ডাটা এন্ট্রির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কম্পিটিশন নেই যে কে কত বেশি ওয়ার্ডের ইউজ পারে। কারণ ওয়ার্ডের টুলস আপনি যদি 10 বছর টুলস আপনি ওয়ার্ড ইউজ করেন তাহলেও ওয়ার্ডের টুলস কিন্তু আর বাড়বো না, বা হচ্ছে হলো ওই এডিট কালারিং আর ইসের উপরেই থাকবো,
জাস্ট এখানে চেঞ্জ হবে কি মাইন্ডসেট, যে আপনি ডিজাইনটা কত সুন্দর করতে পারতেছেন বা আপনার ডিজাইনের পারসেপশনটা কত চেঞ্জ হয়েছে, কতটুকু প্রফেশনালিজমের মধ্যে আসছে। তো এই কারণে এই মার্কেট প্লেসে যেমন সাকসেস হওয়ার সহজ, কম্পিটিশনের কারণে ক্লায়েন্ট পাওয়াটা আবার তেমনই কঠিন। তো এই কারণে এইখানে হচ্ছে হলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে হলো আপনার ওই ক্লায়েন্ট পাওয়ার বা হচ্ছে হলো জব পাওয়ার বা বলেন যে যে কোনো আর্নিংয়ের চান্সটা অনেক বেশি। তো কথা বললাম অনেক, আশা করি বুঝতে পারছেন। আমার আরেকটা ক্লাস আছে, তো প্র্যাকটিস করেন আর ট্রাই করেন কষ্ট হইলেও 2টা চালায় যাওয়ার। যদি কষ্ট করেন তাইলেই কেষ্ট পাবেন। এগুলা মুরব্বীরাও বলে যে কষ্ট ছাড়া হচ্ছে হলো কেষ্ট মিলে না। তো যদি কষ্ট করেন তাইলেই হচ্ছে আর কি সাকসেস হইতে পারবেন, এটা হচ্ছে হলো কথা ভাইয়ার পক্ষ থেকে। তো বেস্ট উইশ, আর নেক্সট ক্লাসে দেখা হইতেছে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি আমার